আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীতে নির্বাচন কমিশনের ৮০ জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষণ অনুষ্ঠানে আরেক কমিশনার জানান, এবার নির্বাচনে ১০০ কোটি টাকা সাশ্রয় হবে ভোট কেন্দ্রগুলো থেকে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা সহ জাতীয় নির্বাচন আয়োজনের বেশিরভাগ কাজেই গুছিয়ে আনছে ইসি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনার আনোয়ারুল ইসলাম কর্মকর্তাদের বলেন, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে কাজ করতে কড়া বার্তা দিতে হবে। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। ৫০,০০০ নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। একইভাবে তফসিল ঘোষণার পূর্বাপর সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্যের নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। I tell you, our bottom line is, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এর আগে আরেক নির্বাচন কমিশনার বলেন, ভোট কেন্দ্রে প্রতি বুথে ভোটার সংখ্যা বাড়ানোর কারণে কর্মকর্তা সংখ্যা যেমন কমেছে, তেমনি খরচ সাশ্রয় হয়েছে ১০০ কোটি। প্রায় ৪৯,০০০-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। বক্তারা বলেন, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে শতভাগ সজাগ থাকতে হবে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। না হলে আগের নির্বাচনগুলোর মতো এর দায়ও কমিশনের উপর বর্তাবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সময় মতো নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হবে। তাই দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার। রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে ইতি প্রকাশন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান যে অবস্থা তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা ও হতাশা। গণতান্ত্রিক উত্তরণের একটি রোডম্যাপ পাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই বলেও মন্তব্য করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, তা অতিক্রম করে ক্ষমতায় যেতে হবে বিএনপিকে। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দেশ গঠনে মানুষের প্রত্যাশা পূরণ করবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কার ও বিচার শেষ না করেই তড়িঘড়ি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে কুমিল্লা কালীবাজার ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের আলো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অশুভ কোনো শক্তির কাছে মাথা নত করেছে, তাই কোনো কিছুরই সিদ্ধান্ত নিতে পারছে না। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ পোষণ করছে। সাময়িক সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশালে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। আগামী 15 বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধান করা না গেলে এটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং এটি আঞ্চলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর রাজনীতিকে সাজাতে হবে। চীন ও ভারতের নতুন সম্পর্ক ভূ রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও ভৌগোলিক কৌশল কেমন হওয়া উচিত, এ নিয়ে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের আয়োজনে 2 দিনের কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 8 বছর ধরে রোহিঙ্গা সংকটের ঘানি টানছে বাংলাদেশ। একটি পরিকল্পনা নিয়ে এই সংকটের সমাধান করা না গেলে কেবল বাংলাদেশ নয়, গোটা অঞ্চলকেই ভুগতে হবে। 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। যেসব ছেলেমেয়ে 5 কিংবা 10 বছর বয়সে কক্সবাজার ক্যাম্পে ঢুকেছিল, এখন তাদের বয়স 20-র কাছাকাছি। তারা ক্যাম্পেই আটকে আছে। এই জাতিগত সংকটের সমাধানে আমাদের অন্তত 15 বছরের পরিকল্পনা নিতে হবে। ট্রাম্পের শুল্ক নীতিকে কেন্দ্র করে ভারত ও চীনের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সম্পর্ক ভূ রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ভারত আর চীনের প্রধানমন্ত্রী কথা বলেছেন। এতে দেখা যাচ্ছে এশিয়ার শতাব্দী এখন আর শুধু ধারণা নয়, একেবারে নিশ্চিত। সামনে ভৌগোলিক নয়, আসলে ভূ রাজনৈতিক বড় পরিবর্তন আমরা দেখতে যাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশে পরিকল্পিত ধারায় রাজনীতি করতে হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। It is a problem that is thrust on Bangladesh. And as of today, it's a problem of Bangladesh. বাংলাদেশের রাজনীতি আগামী 15 বছর একটি চমৎকার ধারার মধ্য দিয়ে যেতে হবে। যে পরিবর্তন শুরু হয়েছে সেটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশের প্রাথমিক বিদ্যালয় শেষ করেও 30% শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগামীতে শিক্ষার মান বৃদ্ধির দিকে অধিক মনোযোগী হতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীর নৌসীমানায় আবারও প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়রা বলছেন, রাতের আধারে নদী গিলে খাচ্ছে ড্রেজার মেশিন, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকির মুখে পড়েছে মতলব উত্তরের সেচ প্রকল্পের বাঁধ। অভিযোগ আছে, চাঁদপুর ও মুন্সিগঞ্জের নৌসীমানার বিরোধের সুযোগ নিচ্ছে মুন্সিগঞ্জের বালু খেকোরা। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট।
সন্ধ্যা নামলে ড্রেজারগুলো নদীতে অবস্থান নেয় আর গভীর রাত থেকে চলে নির্বিচারে বালু কাটা। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনার পশ্চিম পারে এভাবে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে ঝুঁকির মুখে পড়েছে 64 কিলোমিটার দীর্ঘ মেঘনা ধনাগোচা সেচ প্রকল্প বেড়িবাঁধ। দীর্ঘদিন ধরে চলা জেলার দশানী, ষাটনল, নাসিরাকান্দি ও বোরচর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ আছে চাঁদপুর ও মুন্সিগঞ্জের নৌসীমানার বিরোধের সুযোগ নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে মুন্সিগঞ্জের বালু খেকোরা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কাছে বারবার ধর্ণা দেওয়ার সত্ত্বেও প্রশাসন আমাদের এখানে কোনো কর্ণপাত করছে না। কত শয়ে শয়ে ঘর দুয়ার মন করে শেষ হয়ে যাবে। এদিকে জেলা প্রশাসন ও নৌ পুলিশ বলছে চাঁদপুরে কোনো বালু মহাল নেই এবং কাউকে ইজারাও দেওয়া হয়নি, তবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুর জেলায় কোনো বৈধ বালু মহল নেই এবং আমরা কাউকে ইজারাও দিইনি। ইজারাদারদের সাথেও আমরা সরেজমিনে গিয়ে বসবো যাতে তারা কোনোভাবেই আমাদের সীমানাতে বালু উত্তোলন করতে না পারে। আমরা কোনো অবস্থাতেই এই চাঁদপুর জেলা থেকে আমরা কাউকে বালু উত্তোলন করতে দিব না। সীমানা বিরোধের সুযোগ নিয়ে মুন্সিগঞ্জে যারা বালু মহলের ইজারা পেয়েছেন তারা মাঝে মধ্যে চাঁদপুরের নদীর অংশে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমাদের সার্বক্ষণিক নৌটহল বজায় আছে। মেঘনায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় 45টি বাল্কহেড ও 8টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। নৌসীমানায় বিভিন্ন অপরাধে 264টি মামলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 16 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ সংগঠনের ব্যানারে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করতে আসামিরা সেখানে জড়ো হয়েছিলেন। তারা প্রত্যেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও কর্মী। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নীল নকশায় জড়িত। এদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদেরকে গ্রেপ্তার করে মানহানির পর আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে, যা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী শিশুসহ 15 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। দেশে অরাজকতা সৃষ্টি করতে বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগ নেতারা অর্থায়ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বাদ জুমা মুন্সিগঞ্জের জামিয়া আশরাফুল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পিআর পদ্ধতি নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগও করেন তিনি। বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন। গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। দুপুরে নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, তাই পদত্যাগ করেছেন তারা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের 16টিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। বৃহস্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে দিবাগত রাত 12:30টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, 17টি পদে নির্বাচনের মধ্যে সরকার হুমায়ুন আনোয়ার পরিষদ 16টি পদে জয়লাভ করেছে। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত লয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন। শেষ করছি পদ্ম ফুলের খবর দিয়ে। সবুজ পাতার গালিচায় গোলাপি রঙের অপার সৌন্দর্য। জলের বুকে আকাশমুখী পদ্মফুল প্রকৃতির নিঃশব্দ উৎসব। নীল আকাশ, পাখির ডাক আর বাতাসে ভাসে মৃদু সৌরভ।
এমনই এক ভুবনের নাম গোপালগঞ্জের পদ্মবিল। শুধু ভ্রমণ পিয়াসুদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগী নয়, কর্মসংস্থানের যোগান দেয় পদ্মফুল। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ষড়ঋতুর দেশে শরতের ছোঁয়া, তবু বর্ষার স্নিগ্ধতার রেশ প্রকৃতিতে। চোখ জুড়ানো এসব দৃশ্য যেন টুকরো টুকরো সোনার বাংলা। শরতের সকালে শুভ্র নীল আকাশে কুসুম সূর্যের উকি পদ্মবিলে। জুড়ায় মন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রেমীদের। গোপালগঞ্জ সদরসহ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার অন্তত 25টি বিল পদ্ম ফুলে রঙিন। এমন রূপ লাবণ্য উপভোগ করছেন সৌন্দর্য পিপাসুরা। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর, আর পদ্ম ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে। আমার বলাকুড়ের পদ্মবিলে এসে খুবই ভালো লেগেছে। এখানে বলাকুড়ের পদ্মবিল এটা অনেক সুন্দর, তাই আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি। পর্যটকদের হাসি মুখে নৌকায় চড়িয়ে কিংবা শাপলা বিক্রি করেও সংসার চলে অনেকে। এই অঞ্চলের যারা কর্মঠ মানুষ খেটে খায়, তাদের কাজকর্ম থাকে না, তারা এই নৌকো বেয়ে এবং পর্যটকদের আনন্দ দিয়ে তারা একটা বাড়তি পয়সা আয় করে। সম্প্রতি পরিদর্শনে গিয়ে পদ্মবিল ঘিরে পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। তাদের নিরাপত্তার জন্যও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি। অদূর ভবিষ্যতেই আমরা একটি গোলঘর তৈরি করব এই বিলের মাঝখানে, যাতে ওয়াচ টাওয়ার তারা দেখতে পারেন। বড় মৌসুমে এসব বিলে ধান চাষ করেন কৃষকরা। বর্ষাকালের শুরুতে জমিতে পানি এলে শোভা ছড়াতে শুরু করে পদ্মফুল। আবহমান বাংলার রূপরস আপন মহিমায় ছড়ায় প্রকৃতি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।